নাদিয়া হক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লেডিস ক্লাবের আড্ডায়। আশা করি সবাই খুব ভালো আছেন এবং জম্পেশ ইফতার করে নামাজটা শেষ করে এক কাপ গরম চা বা কফি নিয়ে বসে যাবেন জুমে। সো আমাদের সাথে আড্ডা দিতে হলে আমি যেমন বললাম জুমে বসে যেতে হবে, সবাই মিলে সুন্দর করে আড্ডা দেব, কারণ আজকে দুজন খুব খুব সুন্দর বন্ধু আছে আমাদের স্টুডিওতে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা টপিক নিয়ে। আজকের টপিকটা জানিয়ে দিচ্ছি, তার আগে পরিচয় করে দিই কারা আছে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন ফাইজা আহমেদ, শিল্পী, ফ্যাশন অ্যাক্টিভিস্ট। কেমন আছেন আপনি? আছি ভালো, খুব সুন্দর লাগছে আপনাকে। থ্যাংক ইউ। এবং তার পাশেই আছেন তানিয়া ওয়াহাব, ফাউন্ডার, ট্যান ও কারিগর। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে আপনার সাথে আরো একবার বসতে পেরে। আড্ডা জমবে আজকে, কারণ আমাদের আজকের আড্ডার টপিকটা কিন্তু খুব সুন্দর। সবাইকে সবার স্বপ্নের কথা মনে করিয়ে দিবে, নতুন স্বপ্নের কথাও শুনবো। সো আমি আমাদের বন্ধুদের বলে দিই আজকের আড্ডার টপিক কি। আমাদের টপিক হলো নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। আমরা আসলে সবসময় দেখা যায়, মানে বিশেষ করে সংসার জীবনে যখন ঢুকে যায় তখন ছোট ছোট করে নিজের যে স্বপ্নগুলো থাকে ওগুলোকে একদিকে রেখে অন্য সকলের স্বপ্ন নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু নিজের স্বপ্নটাকেও গুরুত্ব দিতে হয়। সেই সব কথা নিয়ে আজকে আড্ডা হবে, সেই সব গল্পগুলো শুনবো। আড্ডা দিতে হলে জুমে চলে আসতে হবে, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আগে আপুর কাছে চলে যাই, যেহেতু আপনার সাথে প্রথম আড্ডা আমার। আচ্ছা, শিল্পী এবং ফ্যাশন অ্যাক্টিভিস্ট, যেটা আমি খুব পছন্দ করি। ফ্যাশন অ্যাক্টিভিস্ট আমার খুব ভালো লাগে, মানে আপনাকে দেখেই আমার খুব শান্তি শান্তি লাগছে। সো এই প্রসঙ্গে তো অবশ্যই যাব, তার আগে একটু জানতে চাই, এর আগে যখন থেকে আপনার প্রফেশনাল লাইফ শুরু হয়েছে তখন কি অন্য কোনো প্রফেশনে ছিলেন কিনা? না, আমি তো চারুকলায় পড়াশোনার পরে আমি আসলে এখন এই মুহূর্তে যেই প্রফেশনে আছি, যেটা নিয়ে কথা বলছি বা পরিচয় দিচ্ছি, একেবারেই আমি অন্য একটা প্রফেশনে ছিলাম এবং সেটাতে আমি একটা দীর্ঘ সময় ছিলাম। আমি ইন্টেরিয়র ডিজাইনিং ডিপ্লোমা করেছি চারুকলায় সেশন জ্যাম থাকা অবস্থায়। তারপর আমার মূল চাকরি এবং প্রথম চাকরি, মূল ব্যবসা, এটাতে কিন্তু প্রায় আমি 10 বছর কাজ করেছি। তারপর হচ্ছে আপনাদের প্রোগ্রামের যে টপিক, সেটার সাথে খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে নিজের স্বপ্নে ছুটতে সেগুলোকে জলাঞ্জলি দিয়েছি। ও আচ্ছা, বাহ, তাও ভালো যে নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন। তো আপনি এখন এই জায়গায় এসেছেন, এটা স্বপ্ন ছিল না? এটা স্বপ্ন ছিল, আমি ওটাই বলছি যে কেন প্রাসঙ্গিক। মানে আমি সবসময় বলি আমি বৃশ্চিক রাশির জাতিকা, তো আমি ভীষণ স্টাবার্ন। আমি যেটা ছেড়ে আসছি ওটা ইউজুয়ালি কেউ ছাড়বে না, বিকজ ওটা কম্প্যারিজন টু অ্যাম্বিশন, অর্থনৈতিক মুক্তি, দেখতে কতটা কর্পোরেট লাগবে, সব কিছুর কনসিডারেশন ওটা অনেক লোভনীয় জায়গায় আমি ছিলাম। কিন্তু ওই যে বলছি তো বৃশ্চিক রাশির জাতিকা, যে স্বপ্নের আগে ছোটে হচ্ছে যে কি দেখতে চাই নিজেকে, যেটাকে আমি স্বপ্নের সাথে ব্লেন্ডেড করি। বিকজ স্বপ্ন শব্দটা কিন্তু ধরেন এটা তো নারী বিষয়ক প্রোগ্রাম, আমি বলতে পারি স্বপ্ন শব্দটা মেয়েদের সাথেই বেশি ইউজ করে, কিন্তু কোনো পুরুষকে কেউ বলে না কোনো টক শো তো, মানে এমনিও যাচ্ছে আপনার স্বপ্ন কি, এটাতে কিন্তু আমার একটা ডিসএগ্রিমেন্ট আছে। হ্যাঁ, ডিসএগ্রিমেন্টটা এইটা যে স্বপ্নটা নারীর থাকবে, তার মানে হচ্ছে যে এটা একটা লাক্সারি। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই স্বপ্ন বলতে গেলে আমার অ্যাম্বিশন প্রফেশনে কিন্তু আমি বলছি, রাইট? কিন্তু কোনো ছেলেকে এই প্রশ্নটা কেউ করে না যে ভাই আপনার স্বপ্ন কি, মানে ওনার স্বপ্ন পূরণ এমনিই থাকবে হবে। হ্যাঁ, এমনিতেই হবে। আসলেই সত্যি কথা। এই জায়গায় একটা ছোট্ট ডিসএগ্রিমেন্ট দিয়ে কথা শুরু করলাম, আড্ডার থেকে ঝগড়া লেগে যেতে পারে বেশি। না না, লাগবে না, কারণ আমি নিজেও এভাবে ভাবি যে আসলেই কোনো পুরুষকে কেউ জিজ্ঞেস করে না, কারণ কি তার স্বপ্ন অটোমেটিক পূরণ হয়ে যাবে। আমাদেরকে জিজ্ঞেস করা হয় স্বপ্নটা কি, কারণ আমাদের স্বপ্ন পূরণ হতে একটু ঝামেলা। আপুর কাছে চলে যাই। আপু, এই যে আপনার যে প্রফেশন, এই প্রফেশনের আগে তো আপনি অন্য প্রফেশনে ছিলেন, সো একটু শুনতে চাই। না, আমি যখন লেদার টেকনোলজিতে পড়াশোনা করছিলাম আমি তখন থেকে বিজনেস করি, আমার এখন যে বিজনেসটা আছে। বাট মাঝে মাঝে যেটা আমি করেছি, যে কনসালটেন্সি করেছি, ট্রেনার হিসেবে কাজ করেছি, সেগুলো আমি করেছি। তো সেক্ষেত্রে বলবো যে আসলে আমার যেটা স্বপ্ন ছিল, আমার সবসময় মনে হয়েছে আমি নিজে কিছু একটা করব। এবং যখন আমরা বের হলাম ইউনিভার্সিটি থেকে, আমরা লেদার প্রোডাক্টের ফার্স্ট ব্যাচ ছিলাম। তো আমাদের চাকরির বাজার খুবই ভালো ছিল। হ্যাঁ, এবং পাশাপাশি যেহেতু আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারে কাজ করেছি, কনসালটেন্ট হিসেবে কাজ করেছি,
তো দেখা গেছে যে আমি ব্যবসা শুরু করার পরে দেখলাম যে আর্থিক একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, কারণ তখন আমার চলতে হচ্ছে, আমি একটা ফ্যাক্টরি সেট আপ করতে চেয়েছি এবং আমি একদম সম্পূর্ণ নিজের অর্থায়নে এটা করতে চেয়েছি। তো সেক্ষেত্রে কিছুটা তো প্রবলেম হয়েছে, এবং আমি যখন একটা চাকরির অফার পেয়েছিলাম, এটা প্রায় আমি বলবো যে 1 লাখের উপরে বেতন ছিল ওই সময়, ওই সময় কিন্তু যখন আমার ব্যবসার থেকে আমি 5,000 টাকা বের করতে পারতাম না। বাট আমি কিন্তু চাকরিটা করি নাই, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে আমি আসলে যেটা করতে ভালোবাসি, এই ভালোবাসার দাম কয়েক কোটি টাকা, এটাকে কয়েক লাখে আসলে আমি মাপকাঠি দিয়ে রাখতে চাই না। এটাই আমি সবসময় চিন্তা করেছি, আমি যা পছন্দ করি সেটা যদি আমি করতে পারি, এটাই আসলে আমার মানে অনেক টাকার থেকে যে সুখ পাওয়া যায়, এটাও এক ধরনের সুখ, যে আমি যা করতে চাচ্ছি। একদম সত্যি কথা। আসলে এত এত টাকার চাইতে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছেটা, নিজের ভালোবাসাটা আসলে পূরণ করাটার মধ্যে অনেক আনন্দ, তাই না? ওই আনন্দটা কিন্তু কোটি টাকার চাইতেও বেশি। এইভাবে আমি মনে করি যে আপনি যে কাজটাকে ভালোবাসেন, ওই কাজটা করলেই কিন্তু ওখানে সাফল্য আসবেই। কারণ অনেকে ভাবতে পারে যে ব্যবসা মানেই টাকা, মানে আমরা টাকা উপরে থাকি, আর একটা হচ্ছে যে টাকার জন্যই আমরা ব্যবসা করছি। হ্যাঁ, যে কত টাকা ইনকাম করতে চাও, এত কষ্ট করছো কেন, হ্যাঁ কত টাকা লাগবে তোমার জীবনে। বাট আসলে ব্যবসাতে যে টাকা, একটা হচ্ছে টাকা ইম্পর্টেন্ট না, আর আসলে অনেক টাকা যে ব্যবসা দিয়ে করা যায় আমার কাছে সেটাও মনে হয় না। এটা আমাদের প্যাশন, আমার মনে হয় আমার ফাইজা একই, আমার মনে হয় যে আমাদের প্যাশন, আমরা চাই যে ফাইজাও দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমরা দেশের জন্য আসলে চিন্তা করি, আমাদের কোথাও না কোথাও দেশপ্রেমটা কিন্তু খুব প্রবলভাবে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি। এটা শুধু টাকা না, আপনার এই যে ব্যাগ এবং ব্লাউজের যে একটা সুন্দর মানে মিল, এত এই আইডিয়াটাই তো এখনো পর্যন্ত কারো মাথায় আসেনি, একদমই না, তাই না? মানে এত ভালো লাগছে আমার দেখে। সো আপনি তখন বলছিলেন যে আপনার এই আইডিয়াটা ইন্ডিয়ান এক ডিজাইনার, না? এই গল্পটা একটু শুনি। আমাকে ইন্ডিয়ার একজন ডিজাইনার ফোন করলো, ফোন করে বলল যে, আমি নাম বলছি না, উনি নাম বলতে মানা করেছিল, যে আপনার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। উনি ব্রাইডাল কাজ করে অনেক, তো বললো যে আমি এটার অনুমতি চাচ্ছি, আমি আপনার এই ব্লাউজ পিস এবং ব্যাগের আমি কম্বিনেশনে কিছু কাজ করব। সো আমার খুব ভালো লেগেছে যে উনি আমার অনুমতি চেয়েছে। তারপর আমরা শ্রীলঙ্কায় একটা ফেয়ারে গেলাম, ওখানেও পাকিস্তানি 2 জন ডিজাইনার আসছিলেন, ওনারাও আমার এই মানে এটা খুবই পছন্দ করেছে এবং ওনারা কিনেও নিয়ে গেছে এবং বলেছে যে পাকিস্তানেও দেখবা হয়তো বা এই টাইপের কাজ আমরা করব। সো আমার এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছে যে মানে এই যে কনসেপ্ট, অনুমতি নিয়েছে, তাই না? আমি মানে একটু অন্যভাবে যদি বলি, আমাদের দেশে এমন অনেকেই আছে, মনে করেন আপনি যে পিসটা পরে আছেন এখন, হ্যাঁ, এটা দেখে, ছবি দেখে নকল করার চেষ্টা করবে, হ্যাঁ, পুরো মানে কপি করার চেষ্টা করবে, অনুমতি নেয়ার প্রশ্নই আসে না। ওইটার তো বড় চিন্তাই করবে না কেউ। হ্যাঁ, আমি এই জন্যই মানে ভুক্তভোগী বলবো কি, যে অনুমতি এক তো হচ্ছে আমাদের ডিজাইন, আমাদের বাংলাদেশে এখনো তো এই পেটেন্ট ডিজাইন ল এগুলো তো এখনো নাই, যতটুকু আছে পেটেন্ট করা যায় সেইটার জায়গায় আসলে এই ফ্যাশনকে বাঁচানো যাবে না, কারণ একটা স্পেসিফিক নকশাকে আপনি আসলে হয়তো বা কপি করলেন কি করলেন না, কিন্তু আপনি মূল আইডিয়াটা নিয়ে কিন্তু ছুটে গেলেন। প্রচুর ফাঁকফোকর আছে, প্রচুর ফাঁকফোকর আছে। তো এখানে খুব এরকম না যে এটা ল চলে আসলো যে আমরা বেঁচে যাবো, এটা না। এখানে আমার সবসময় মনে হয় যারা এটা করছে বা যারা করবে, যেমন আমি তো আসলে নিজেকে উদ্যোক্তা বলি না, আমি বলি আমি শিল্পী, এবং আমি তো আসলে তৈরি করি, সেটার সাথে আমি যেহেতু বিক্রয়যোগ্য প্রোডাক্ট বানাই এবং আমি নিজেই সেই ব্যবসায়ী উদ্যোক্তা, অবশ্যই আমার এটার সাথে চলে আসে। কিন্তু শুধুমাত্র গত কয়েক বছরে উইথ ডিউ রেসপেক্ট, যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বলেন, আমাদের মানে অন্যান্য আমরা যত এরকম উদ্যোক্তাদের মেলা দেখি, সেটা তো অবশ্যই খুবই আশা জাগানিয়া, তাই না? যে এরকম এতগুলো মানুষ কাজ করছে, কিন্তু সেইখানে যে মস্তিষ্কের খরচ, এবং আমি যে মস্তিষ্কটা লগ্নি করেছি এই জায়গায় আমি আসলে কখনোই সেটাতে খুব কষ্টে পড়বো না, কারণ আমার তো মৌলিক আইডিয়া বের হবে, কারণ এটা আমি পড়াশোনা করেছি। আমার খারাপ লাগে যারা করছে তাদের জন্য তো একটা জায়গায় ও তো আর এগোতে পারবে না। সো ওইসব জিনিস নিয়ে আমার মনে হয় যে আমাদের প্রচুর কথা বলতে পারলে ভালো হতো, যে আসলে উনাদেরও কোনো দোষ নাই,
আর আমি কতটুকু বিরক্ত হব কি হব না এটা আমার ক্যাপাসিটির ওপরে কিন্তু ডিপেন্ড করবে। আমি যদি মনে করি এইটুক করে শেষ করে ফেলেছিলাম, নিয়ে নিল, আমার তো কম পড়লো, আমার তো আসলে কম পড়ে নাই। আমার মানাস পেজের পরে আমি গত বছর পর্যন্ত গুনেছি যে 16টা ফেসবুক পেজ আছে যারা ট্রু কপি করে আসলেই এবং আমার কাস্টমাররাও এবং আমাকে ফোন করে বলে যে একদম সেম, তুমি কিছু বলছো না। আমি বললাম এটা আমি কতজনকে বলবো? তাহলে কি আপনি যেই কারিগর বা যেখানেই মেক করা হচ্ছে জিনিসটা, ওখানেও কি ওরা কি এমন করে দিয়ে একই জায়গায় যাচ্ছে, একই এরকম আছে, একই জায়গায় যাচ্ছে। আর আমার জিনিসগুলো তো খুব ইজি টু কপি, কারণ হচ্ছে যে আমি কি বলবো, ধরেন আমি এখন এখানে একটা রবি ঠাকুরের ডুডলিং পড়ে আছি, ওনার একটা ডুডলিংকে আমি এখানে রেখেছি। এখন ধরেন এটা সে বুঝছে না, প্রথমত সে বুঝছে না এটা কি। আচ্ছা, তারপরে হয়তো ঘেটে যদি পেল রবীন্দ্রনাথ গুগলে সার্চ দিলে থাউজেন্ডস অফ ডুডলিং আসলো, তখন অন্যটা নেওয়ার সাহসী নাই, মানাস যেটা নিয়েছে সেটাই নিতে হবে, কারণ ভয় পাচ্ছে, কারণ এটার ভিতরে আবার কোন না কোন ঝামেলায় পড়ে। কারণ আমি রবি ঠাকুরে যখন চিঠি শাড়ি করেছি, আমাকে সব কাস্টমাররা কিন্তু খুব এই ব্যাপারে আন্তরিক, কার চিঠি, আমি বলেছি এটা বাসন্তিকাকে লেখা চিঠি। এই R&D গুলো তো আমার করতে হয়েছে, এবং করতে হয়েছে সেটা আমার শখের বশে করেছি। সো আমরা মানে স্বপ্নের কথা যেহেতু বলছি, ওই জায়গায় বলি যে আমরা যখনই যেই জায়গাতেই স্বপ্ন দেখব, যেটাকেই আমরা আমাদের আলোর জায়গায় তাকাবো, সেখানে স্বচ্ছতা খুব জরুরি। আমি এখনই এটা জানতে চাইতাম যে এই সময়গুলোতে দেখা যায় আপনার ইউনিক আইডিয়া আসছে, আপনি আইডিয়া আসছে দেখাচ্ছেন, সেল করছেন, প্রোডাক্ট রেডি করছেন আপনার মতো করে, কিন্তু তারপরেও দেখবেন কিছু কিছু বাধা চলে আসে। বিশেষ করে মানে আমি আসলে বলতে চাই সব মানুষেরই আসে, কিন্তু নারীদের একটু বেশি আসে, তাই না? এরকম কখনো ফেস করেছেন কিনা যে বাধা, পদে পদে বাধা আসছে কিন্তু তারপরে উতরে যেতে পারছেন? একটু শুনি। আমার তো মনে হয় আমি যখন ফ্যাক্টরি সেট আপ করার চিন্তা করি, একটা মানুষের যত বাধা আসতে পারে যত দিক থেকে, আমার মনে হয় না আমি কোনোটা কম ফেস মানে সবই করেছি। যেমন প্রথম দিকে আমি যখন একটা জায়গা ভাড়া নিতে গেলাম, আমাকে কেউ জায়গা ভাড়া দিবে না। কেন? হাজারীবাগে কোনো মেয়ে ব্যবসা করবে, এটা আমি যেহেতু ওই এলাকার মেয়েও না, আমি ওখানে পড়তে গিয়েছি, দিবে না। তো আমার অনেক কষ্ট হয়েছে ওখানে একটা জায়গা পেতে। তারপরে আমি যখন এক্সট্রা কাজ করতাম, কাজ করে যখন আমি ফিরতাম, ফেরার সময় আমাকে খুবই বাজে কথা শুনতে হয়েছে। এবং এমনও হয়েছে যে অনেকে আমাকে একটা অর্ডার দিতে আসছে, যখন শুনছে ওনার মেয়ে, তারা বলছে না, মেয়েদের সাথে আমরা ব্যবসায়িক কোনো কথা বলবো না। সব মুখের উপরই বলেছে। তো এই বাধাগুলো তো ছিলই, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি বলি যে আমি 20 বছর হয়ে গেছে আমার ব্যবসার উদ্যোক্তা জীবনের, তো আমি মনে হয় এখনো টিকে আছি যে যারা আমাকে বলেছিল যে তুমি এটা পারবা না, সো এই নাটা আমার কাছে খুব হয়ে গিয়েছে, খুবই ইম্পর্টেন্ট। আমি হয়তো তাদেরকে মুখে উত্তর দেইনি যে পারবো কি না, আমার কাছে মনে হচ্ছে আমি আমার কাজ দিয়েই সেটার প্রমাণ দিব। সো এই বাধাগুলো আসলে আমার মনে হয় একটা মানুষের আত্মবিশ্বাস থাকলে, নিজের উপর যদি কন্ট্রোল থাকে, নিজের উপর থাকে যে আমি যেটা করছি সেটা আসলে খারাপ কিছু করছি না, সেক্ষেত্রে এই বাধাগুলো আসলে অ্যাভয়েড করা সম্ভব। আসলে আরেকটা বাধা হচ্ছে আমাদের এই যে আমি যখন উদ্যোক্তা হতে চাইলাম, ব্যাগ নিয়ে কাজ করতে চাইলাম, আমাদের দেশে কিন্তু লেদার সেক্টরে মেয়ে কোনো নারী উদ্যোক্তা ছিল না। সো আমি যখন বংশালে গিয়েছি, বংশালেও খুবই মানে অ্যাবিউসিভ কিছু সিচুয়েশন হয়েছে। প্লাস আমি যখন কাজ করতাম, আমার সামনে তো আসলে কোনো উদাহরণ ছিল না, বা আমি যখন কাঁচামাল কিনতে যেতাম সেখানেও আসলে অনেক বাধা ছিল, বাট ওগুলো আসলে আমাদের পার করতে হয়েছে। আমাদের হচ্ছে মার্কেটিং একটা বড় ব্যাপার, মার্কেটিং আমরা যে কার কাছে বিক্রি করব, সেই জায়গাটা থেকে আমাদের দুর্বলতা অনেক। কারণ আমাদের দেশের মানুষরা এখন পর্যন্ত ব্যাগটা কিন্তু চায়না থেকে যেটা আসে বা থাইল্যান্ড থেকে আসে, কিছু ইন্ডিয়া থেকে আসে, সেটাই ব্যবহার করে। আমাদের দেশে যে এত ভালো ব্যাগ হয় এটা কিন্তু খুব একটা বেশি মানুষ জানতো না, এখন কিছু কিছু জানছে, এখন আড়ংও অনেক কাজ করছে। আমি বাংলাদেশের 7টা ব্র্যান্ডের সাথে কাজ করি, আমি অ্যাপেক্স, বাটা, আড়ং, ওরিয়ন, বে, ওয়াকার, ফিট এলিগেন্স, এদের সাথে আমি কাজ করি। তো এই জায়গাটা করতেও কিন্তু আমার অনেক সময় লেগেছে, অনেক বাধা ছিল এটার, মানে অনেক কিছু। অনেক সময় যখন কর্পোরেট কাজ করতে গিয়েছি, লেদারটা বোঝাতে আমাদের অনেক সমস্যা হয়েছে। যেমন আমাদের দেশের একটা মানুষের ধারণা হচ্ছে যে লেদারের গন্ধ সেটা থাকলে মনে হয় লেদার, এটা ভালো লেদার মনে করে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ভালো লেদারে কিন্তু কখনো গন্ধ হয় না। এক্স্যাক্টলি। হ্যাঁ,
তো খারাপ মানে যেটা একদম কম দামি কেমিক্যাল দিয়ে যে লেদার প্রসেস করে সেটাতে একটা বাজে গন্ধ হয়, কিন্তু বাংলাদেশে আমি যখন বিভিন্ন ফেয়ারে যেতাম ভালো না ওই লেদারটা, না দেখতে সুন্দর লাগলে এটা আর্টিফিশিয়াল মনে করে। বা প্রথম দিকে যখন এক্সিবিশনে যেতাম তখন দেখা যেত ধরেন একটা লাল ব্যাগ নিয়ে গেলাম, না লাল কি কোনো গরু আছে নাকি, লাল ব্যাগ, এটা সব আর্টিফিশিয়াল। আর লেদারের তো আসলে একটা কালার হচ্ছে বেজ কালার যেটা, ওখান থেকে তো বিভিন্ন মজার একটা গল্প। আরো শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, নিতে না চাইলেও নিতে হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা খুব মজা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি জুমে চলে আসেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপুর কাছে আবার চলে যাব। লাল গরু হয়? লাল গরু হয়, কিন্তু চামড়ার কালার তো সব একই। সেটা যখন আমরা যেই কালার করি, কাপড় যেরকম বিভিন্ন কালার করা যায়, লেদারও কিন্তু সেম বিভিন্ন কালার। সেটা কাকে বুঝাবেন আপনি বলেন? আমাদের দেশে মানুষের তো একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে কালো ব্যাগ মানে লেদার, আর অন্যান্য কোনো কালার এটা আসলে লেদার না। সো এই জায়গাটা থেকে আমাদের বের করতে অনেক সময় লেগেছে, এবং এখনো দেখবেন এখনো পর্যন্ত আপনি একদম ওই জায়গায় পৌঁছান নাই, যেখানে যে জায়গায় পৌঁছালে আসলে আর কিছু বলার থাকবে না, এটা চলতেই থাকবে চলমান। এবং আমি খেয়াল করে দেখেছি মানে সহিংসতা এখানে অনেক বেশি, যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে ইউনিক একটা কিছু নিয়ে কাজ করছেন, এখন মানুষের লেগে গেছে যারা বিজনেস করছে, হ্যাঁ ওইটা নিয়ে করছে, এটা তো ভালোই চলছে, তাহলে এটা কোনোভাবে বাজে রিভিউ দিতে হবে, বাজেভাবে প্রচার করতে হবে, কিছু না কিছু করতেই হবে। এবং বিজনেস করতে গেলে কিন্তু এগুলো সবাই ফেস করে। আমি একটু আপু আপনার কাছ থেকেও শুনতে চাই, এরকম এই যে এই ব্যাপারটা, আপনি তো কিছুই বলেন না, আপনার অনুকরণ করে ফেললো, কপি বানিয়ে ফেললো, আপনি যে ফ্যাক্টরিতে দিচ্ছেন ওই ফ্যাক্টরি থেকে বানিয়ে ফেললো না, কিছুই বলছেন না, কিন্তু সেম জিনিসটা যদি আপনি কারোর সাথে করেন তাহলে আপনাকে কিন্তু ছাড়বে না। হ্যাঁ, মানে এখানেই তো নিজেকে পার্থক্য করতে চাই, বিকজ আমি যেই শিক্ষায় যে আলোকিত হয়েছি সেটা প্রুফ করি হচ্ছে আমার এই ভেঞ্চারে আমি আসলে কিভাবে অ্যাক্ট করছি, রাইট? সো এখানে আমি কখনোই কেউ করে ফেললো বলে আমার যে কম পড়বে না, এই জায়গায় আমি কনফিডেন্ট। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা করছে তারা আসলে তাদের দোষটা নাই। আমার কাছে লাগে যে এখানে একটা অন্য সাইকোলজিক্যাল ব্রিজিং এবং একটা সোশ্যাল ব্রিজিং দরকার, যেখানে ওই মানুষগুলো জানবে আসলে তার প্রফেশন আর আমার প্রফেশনই এক না। আমি হচ্ছে ক্রিয়েট করি, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমি সেটা বিক্রয় করি, কিন্তু আমি আসলে শিল্পী, আমি ডিজাইনার, এটাকে আমি বানাই। আর যারা এটাকে কপি করে ফেলছে সে তো আসলে কিরকম মানে আরেক জায়গা থেকে জিনিস এনে বিক্রি করার মতো, হ্যাঁ, সে হচ্ছে ব্যবসায়ী, সে হচ্ছে ব্যবসায়ী, আমিও ব্যবসায়ী। আমি কিন্তু ব্যবসার আগে আমি যেহেতু নিজেই জিনিসটা বানাই, আমি আমাকে শিল্পী নামটা দিতে, যেখানে আমি তো আসলে MBA করে আসি নাই, আমি তো চারুকলায় পড়েছি, সো অবশ্যই আমার ডেজিগনেশনটাতে আমি শিল্পী দিতে চাই। তো শিল্পীর সাথে ব্যবসার ঝামেলা লাগবে এটা তো শুনতেও বাজে লাগে, আসলে সেটা হবার কথা নয়। কিন্তু আমার কাছে যেটা লাগে যে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের অন্যান্য যারা প্রমোটার আর কি, যে ধরেন 10 জন উদ্যোক্তাকে যখন প্রমোট করছে, সেইখানে একটা প্রপার ফিল্টারেশন যদি দেয়া হতো, একটা ফিল্টারেশনে যদি সে মনে করে যে ও আচ্ছা আমি এখানে কেন টিকতে পারছি না, তখন কিন্তু সে নিজের ব্যাপারে যত্নশীল হতো, তার কাজটার ব্যাপারে, যে ঠিক আছে আমি তাহলে এটা করতে পারি। আমার লাগে হচ্ছে যে করছে তার দোষ নাই, আমি করছি আমার দোষ নাই, কিন্তু যেইভাবে প্রমোটেড হয়ে আমরা সবাই একটা জায়গায় চলে আসি, একই প্ল্যাটফর্মে আসতেও বাধা নাই, কিন্তু কোন জায়গাটায় কষ্টটা লাগে সেটা হচ্ছে যে আমাদের দেশে কোনো ফিল্টারেশন পদ্ধতি নাই। আপনি এটাও চাইছেন, আপনি এটাও পারবেন, ওইটাও চাইছেন, এটাও পারবেন, মার্কেট একটা হজবরল হয়ে গেছে। এখন মার্কেট তো আসলে আপনি কখনো এটাকে প্ল্যান করতে পারবো না। সো এই জায়গাটায় আমাদের অনেক সেন্ট্রাল, তারপরে মনে করেন একটা রাষ্ট্রীয় জায়গা থেকে ডিজাইনাররা কিভাবে প্রমোটেড হবে, যে আসলে এন্টারপ্রেনার তারা আসলে কিভাবে প্রমোটেড হবে, তারা আসলে কপি করবে কি কপি করবে না, তারা আসলে তাদের ধরনটা কি হবে ব্যবসার, এগুলো নিয়ে কোথাও কোনো কথাবার্তা কিচ্ছু নাই। যে যা করছে সবাই আমরা স্টার হয়ে যাচ্ছি, সবাই আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারছি। আমি জানি আমাকে কপি করে যারা অনেকগুলো করে ফেলেছে, তারা এমনভাবে ওইটাকে
প্রমোশনে খরচ করেছে, যে অনেকে আমাকে বলেছে ও তুমি কি ওর থেকে কপি করেছিলা, তখন আমি নীরব থাকি। আমার এই দুঃখটা খুব বেশি হয় না, আমার কাছে মনে হয় তো খুব স্বাভাবিক, বিকজ আমি জানি প্রমোশনে আমি পিছিয়ে আছি। যে মেধা, হ্যাঁ এই যে মনে করেন এই কাজে যতটুকু মেধা আপনার খরচ হয়েছে, কারণ ক্রিয়েশনের তো একটা ব্যাপার তো আছে, তাই না? সেটা তো আসলে অমূল্য মনে করি আমরা, এটা ক্রিয়েট করতে গেলেই তো আমার ভাবতে হবে, অনেকগুলা ভাবনা, কালার কন্ট্রাস্টের ব্যাপার আছে, এবং এই যে এইটা গোল্ডেন কালার, হ্যাঁ কালারটা টিকবে কিনা সেটাতে কি কি আসলে টেকনিক্যালিটি আছে, কিছু আছে না? সো এই যে এতগুলো ব্যাপার আপনি দিয়েছেন এই কাজে, আর অন্যজন কি করছে ওটা কিন্তু করছে না, এতগুলো মাথা মানে নষ্ট না করে সে মনে আছে ঠিক আছে এটা তো কপি করে ফেললাম, শেষ। কপি করা তো খুব সহজ, একদম সহজ। যেমন আপনি এই যে আপনার ব্যাগ আর ব্লাউজ, হ্যাঁ আমার কেন জানি মনে হয় যে পারলে আপনার এটাও করবে না, এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ব্যাগের আসলে পরেই হয়ে যাবে, ব্যাগের আসলে পরেই এটা প্রমোশন হয়ে গেল। একটু বলেন যে এটা শুধু আপনার, হ্যাঁ এই জিনিসটা মানে অন্যজন যখন কপি করে একটু হলেও তো কষ্ট লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার খুব বিরক্তি হয়, এক ধরনের বিরক্তি হয়। আমার বিরক্তিটার জায়গাটায় যেই কারণে আমার ডেজিগনেশন আপনি দেখেছেন, আমি আর ফ্যাশন ডিজাইনার নিজেকে বলি না, আমি গত 4 বছর ধরে কাজ করছি, এটা কিন্তু আমার অনেক পুরাতন ডিজাইন, মানে এখন আর আমি এগুলো করছি না, অনলি বিকজ যে এমন কিছু করতে এখন ইচ্ছে হয় যেই কথাগুলো বলতে পারি না, যেখানে আমি লিখতে পারি না, আমার প্রফেশনে আমি কিভাবে বলবো। আমি আমার কালেকশন প্যালেস্টাইন নিয়ে কাজ করেছি, সেটা বিক্রয়যোগ্য না, এখন কিছু পাগলামি করছি, সেই জায়গা থেকে হয়তো বা হতদরিদ্র থেকে যাব, কিছু করার নাই, সেইখানে একটা ছোট্ট রিস্ক থাকছে, কিন্তু স্বপ্ন এবং তার সাথে হচ্ছে বৃষ্টিক রাশি। আমি মনে করি এই দুইটার ইয়েতে যেই জায়গায় যাচ্ছে, আমি গত বছর আত্মাওয়ালা একটা ফ্যাশন শো করেছি, সেখানে পুরোটা হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়েশন সাইকেল, ডিভোর্স এবং সমাজের যত ধরনের স্টিগমা, যেই শব্দগুলো আমাদের বলতে যাওয়ার আগে আমরা ভাবি এটা মনে হয় বলা যাবে না, এই শব্দগুলোকে আমি আমার কালেকশনে এনেছি। তো এইবার ঈদে আমি লঞ্চ করছি 21 তারিখে অ্যাকশন এইডের অফিসে, 8 পরে আমাদের একটা বুটিক শুরু হয়েছে, সেখানে আমার মানাসের হ্যাঙ্গারে লঞ্চ করছি। সেখানে এই মুহূর্তে আমরা যেই ভায়োলেন্স, আমরা যেই রেপ, যেই সিচুয়েশনে আছি, এগুলো প্রত্যেকটা কালেকশনে হ্যান্ড পেইন্টেড অবস্থায় লেখা থাকবে, যে চোখ নামাও, চোখের পর্দা কই, এগুলো হ্যান্ড পেইন্টেড। আমি খুবই অল্প পরিমাণে করছি, আমি জানি যে এটা খুব একটা ট্রেন্ডি বা মার্কেটে খুব চমক হবে, সেইটার জন্য না, এখানেও কিন্তু সেই নিজের মনের খোরাক, যে আমি এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আসলে খুব আবেগী অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করবার মতো মানসিকতাই আমার নাই। সো আমি তো এটা নিয়ে কথা বলতে চাই, আমার স্ট্যান্ডটা কোথায়। সো ওই জায়গা থেকে আমিও কিন্তু এইবার ঈদে এটাই করছি। তো এখন এটাও হয়তো বা কপি হয়ে যাবে, তা আমি যখন হ্যান্ড পেইন্টেড করছি তো পোস্টারের মতো, এইটা হয়তো বা যার অনেক পয়সা আছে, অনেক লগ্নি করতে পারবে, সে ডিজিটাল প্রিন্ট করে ফেলবে, বাট ইটস ওকে। এই জায়গা তো না থামলে আমি তো পাগল হয়ে যাব আসলে। সো এটাকে তারপরেও একটু মনকে শান্তি দেয়া যাবে, যা আচ্ছা আমি প্রথমে করেছি, তোমরা আমাকে ফলো করছো। ফলো করার জায়গায় শান্তি নাই, করে যে ফেলছি এইখানেই শান্তিকে আমি মোটামুটি ওকে রাখি, যে ঠিক আছে তুমি শান্তি, পরবর্তী শান্তি আরেকটা ক্রিয়েশনে হবে, সেভাবেই দেখি আসলে। বা চমৎকার। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আবারও ফিরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অনেক বেশি জমে গেছে। আপনারা যারা এখনো পর্যন্ত জুমে চলে আসতে চান আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, অবশ্যই চলে আসতে পারেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। নিজের স্বপ্ন পূরণ নিয়ে একটু বলবেন আমাদেরকে গল্পগুলো। সো আপু, আপনার কাছে আবার চলে যাই। এই যে আপার কথা যতবার শুনছি, মানে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে, হ্যাঁ যেমন বলছিলাম আমি ব্রেকে, আমার নিজেরও একটা ছোটোখাটো একটা পেজ এখনো আছে, যেটাতে আমি মাঝে মধ্যে নিজের জন্য বানাতাম, এবং যারা পরিচিত ওরা সবাই খুব পছন্দ করতো, বলতো বানিয়ে দাও, এই করো সেই করো, ওইভাবে করা। কিন্তু যখন আমি একবার দেখলাম আমার টেইলারে একই জিনিস আমি যা বানিয়েছি আরেকজন দেখে অর্ডার দিয়ে দিয়েছে, মানে মনটা একদম ভেঙে গেছে। এবং মানে আমি খুব শর্ট টেম্পার ছিলাম আগে, আমিও, কিন্তু এখন আমি অনেক ঠান্ডা হয়ে গেছি, অনেক ধৈর্য হয়েছে এখন। তো ওটার কারণে বললাম ধ্যাত্তেরি আর করব না, হ্যাঁ আর করব না। কিন্তু এখন অনেক কিছু চোখেও লাগে না, মানে ওই যে আপনি বলছিলেন না একটু আগে,
মানে আর কত, ঠিক আছে, থামানো যাবে না, তাই না? সো আপু, আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার তো হিউজ পরিমাণে ব্যাগ বানাচ্ছেন, লট কিন্তু অনেক বেশি, তাই না? এরকম করে সো কেউ যদি মনে করেন কখনো এই যে আপনি এখন পরে আছেন, এটা দেখছে তো অনেকে, কপি করে ফেলে এবং কপি করে তার সেল কিন্তু মানে যদি আপনার চেয়ে বেশি বেড়ে যায়, হ্যাঁ, তখন আপনার কেমন লাগবে একটু এখন শুনে ফেলি। না, এখন মনে হয় না আমার খুব একটা খারাপ লাগবে, কারণ আমার কাছে মনে হয় যে মানে যার আসলে মানে আমি তো এরকম না, এখন আরেকজন যদি এরকম হয় সেটাতে তো আসলে আমার কোনো হাত নাই। এটা অলরেডি একজন করেছে, আমি খুবই বিখ্যাত একজনকে দেখেছি কিছুদিন আগে, এবং উনি অনেক সিনিয়র। ওনাকে যখন পোস্ট দিতে দেখলাম, উনি কিন্তু আমার থেকে একসময় ব্যাগ নিয়েছে, উনি আমাকে খুব ভালোভাবে চেনে, এমন না যে উনি আমার এটা দেখেনি, আমার ধারণা উনি আমারটা দেখেই করেছে। এবং ওনার পোস্টের পর সবাই যখন খুব প্রশংসা করছে যে আপা আমরা তো এরকম দেখিনি কখনো, উনি আবার এটার ইয়েও করছে, উনি এটাকে মানে হ্যাঁ আমরা তো আসলে অনেক চিন্তা করে এগুলো এক একটা ডিজাইন বের করে, না না বলার তো প্রশ্নই আসে না। উনি হয়তো বা বলবে যে উনি আমারটা দেখেই নাই, আমার ধারণা, কিন্তু উনি কিন্তু আমার থেকেই ব্যাগগুলো বানিয়েছিল, মানে একটা লটের ব্যাগ উনি প্রথমে আমার থেকে বানিয়েছিল, আমি আমার এই কনসেপ্টটা ওনার সাথে শেয়ার করেছিলাম, তারপর আমি বানিয়েছি প্রোডাক্ট। এই জিনিসটা আসলে আমি করেছি অনেক আগে, আমি আপনাকে বলছিলাম ইয়েতে অফ স্ক্রিনে বলছিলাম যে আমি দেশের বাইরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি ব্লাউজ পিস আর ব্যাগের এমনি নিজের জন্যই করেছিলাম, এবং ওখানে আমাকে সবাই এত প্রশ্ন করছিল যে এটা কোথা থেকে কিভাবে, তখন আমার মনে হলো যে আচ্ছা আমি তো এটা দেশের মার্কেটের জন্য করতে পারি। সো এটা, এবং ওই ছবি কিন্তু আছে, ওটা 5-7 বা 8 বছর আগের। সো এখন যদি কোনো একজন ডিজাইনার বলে যে এটা তার কনসেপ্ট, এবং মানুষ কিন্তু যেহেতু সে আমার অনেক সিনিয়র এবং মোটামুটি বিখ্যাত, মানুষ কিন্তু তার কথা বিশ্বাস করবে। তো ওই জায়গাটা থেকে আমার খুব কষ্ট লেগেছে। পরে আমার মনে হচ্ছে যে আসলে সেটা তো আমি তো কারোটা মানে আমি তো আর সে না, সো আমি আমার জায়গায় থাকি। আরেকটা ঘটনা ঘটেছিল, আমি একবার জামদানি মোটিভটা আমি লেজার করে লেদারে নিয়ে এসেছিলাম, কিছু প্রোডাক্ট বানিয়েছিলাম, এটা একটা এমবেসির জন্য। ওদের এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল ডিজাইন নিয়ে, ওদের বেশ বড় একটা কাজ ছিল। সো আমি যখন কাজটা করলাম, কাজটা খুবই প্রশংসিত হলো, এবং তারপরে এই কাজটাই একটা কর্পোরেট হাউস 70,000 পিস একটা কোম্পানিকে দিল। বাহ। এবং ওরা আসলে এই কাজটা করার জন্য আমাদেরই যে লেজার মেশিন আছে সেখানেই আসলো। তো যেই মেয়েটাই এটার মানে লেজারের কাজটা করেছে, তো সেই মেয়েটা আমাকে বললো আপু এটা তো আমাদের ডিজাইন একজন, মানে আমাদের লেজার মেশিনটা আমরা ভাড়াও দেই, হ্যাঁ দিতাম আর কি, এখন লেজার মেশিনটা নেই। তো তখন বললো যে আপু এটা 70,000 পিস করবে। তো আমি বললাম এটা তো আমার ডিজাইন। এখন বাংলাদেশের এমন একটা ব্যাপার যে আমি কিন্তু ওখানে কিছু করতে পারছি না, কারণ আমার প্যাটেন্ট নাই, আর আমি তো প্রত্যেকটা ডিজাইন প্যাটেন্ট ধরেন একটু কিছু চেঞ্জ করলেই কিন্তু সে করতে পারবে, এটা তো অথবা কালারটা চেঞ্জ করলেই সে করতে পারবে। কিন্তু আমি ওই ডিজাইনটা করার জন্য আমার মনে আছে আমি প্রায় 2-2.5 মাস শুধু মোটিভ মানে প্রোডাক্টে, ছেলেদের প্রোডাক্ট এবং মেয়েদের প্রোডাক্টে কিভাবে কোন মোটিভটা ভালো হবে, আমি মানে 1-1.5 লাখ টাকার খালি প্রোডাক্টই নষ্ট করেছি লেদার, যে কোনটার সাথে কোনটা ভালো লাগছে কি হচ্ছে। সো এটা তো আসলে যে 70,000 পিস অর্ডার নিয়েছে তার তো এটা কিছুই লাগে নাই, সে জাস্ট মানে স্যাম্পলটা মনে হয় নিয়ে গেছে আর করেছে। সো তখনও খুব খারাপ লেগেছিল যে আমি এত কষ্ট করলাম। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি কি করা যায় আসলে আমি জানি না, মানে আসলে কিছু একটা যদি করা যেত, মানে এটা আমার ডিজাইন, এটা আমিই করেছি, অ্যাটলিস্ট এটাও যদি মানুষ জানতো, এরকম কোনো, এটা একটা বাধা কিন্তু। হ্যাঁ, আপনার কাজটা আমি এখন ফিল করতে পারছি, যেমন আপনার কাজটা এই যে বললেন না একজন সিনিয়র মানুষ, উনি নিজে আপনার একবারও নাম নেয়নি, না তাই না? নাম তো নেয়নি, উনি বলেছে এটা ওনার কনসেপ্ট। মানে মানুষ যখন প্রশংসা করছিল উনি আমি ফেসবুকে তো দেখছিলাম উনি আর কি হ্যাঁ আমাদের তো আসলে অনেক চিন্তা করে এগুলো করা লাগে, এই ধরনের কথা লিখছিল। চিন্তা করতেও জানেন কত ক্যালোরি খরচ হচ্ছে, সিরিয়াসলি, মানে আপনার কত ক্যালোরি খরচ হচ্ছে ওই সময়টাতে, কত সময় দিচ্ছেন একটা কোয়াইট জায়গায়, হয়তো মানে আপনার চিন্তা ভাবনা থেকে একটা ব্যাপার, একটা সুন্দর ব্যাপার হচ্ছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে না মানুষ, এটা বলবে না? আমি এটাতে খুব অবাক হচ্ছি এই কারণে, এই যে অবাক হবেন না, এটা কমন। হ্যাঁ, মানে এটাই বরং কষ্ট লাগছে, হ্যাঁ কষ্ট লাগার কথা। আসলে একটু আগে বলছেন না এরকম কিছু যদি থাকতো যেটা আপনার কাজ, হ্যাঁ এরকম কিছু, যেমন রবীন্দ্রনাথ লিখে গেছেন, হ্যাঁ উনার কাজ আমরা সবাই জানি, তাই না? সো লেখা ছাড়াও এমন অনেক কিছু ক্রিয়েটিভ আছে যা আপনি করছেন,
সেগুলোরও তো অ্যাকচুয়ালি এভাবে আসা উচিত যে এটা শুধুমাত্র আপু করেছেন আর কেউ করেনি, যারা কপি করছে ওনার কাছ থেকে দেখে করেছেন। আসলে কি মনে হয় এটার কোনো সিস্টেম হতে পারে? না, সিস্টেম অলরেডি কিন্তু আছে। ওই যে তানিয়াও যেটা বললো, সেখানে আমাদের এই ডিটেইলিংটা আসলে যেই জায়গায় মার্কেটটা সয়লাভ হয়ে গেছে, যেই ভ্রান্তিতে, সেটাতে ওয়ার্ক করবে না। এবং আমি গত মাসেই একটা রাউন্ড টেবিলে বসেছিলাম, ওখানে একজন লয়ার এসেছিলেন, বললো যে আগামী বছরের ভেতরে আমাদের এই নকশার পেটেন্টের যেই ল, এটা বাংলাদেশে চালু হয়ে যাবে। কিন্তু আমার ওই জায়গা থেকে আমার কথা সেটা হচ্ছে যে সেটা গার্মেন্টস সেক্টরের জন্য ঠিক আছে, যেখানে আপনি আমি জানি না যে ওদেরটার জন্য লাইন প্রোডাকশনে হয়তো বা তোমাদেরটার জন্য কাজ হতে পারে, কিন্তু আমরা যারা খুব আর্টসি ইউনিক লিমিটেড এডিশন করি, যেমন আমার এরকম অনেক শাড়ি আছে, আমি 5 পিস করার পর ওটাকে আমি বেশি মূল্যে বিক্রয় করি এবং কাস্টমারকে আমি ওই বোধটা দিই এটা আর আসবে না। এখন ওই 5 পিসের জন্য আসলে আমার যেই লটা আসছে বা যেটা আসবে সেটা কিন্তু ওয়ার্ক করবে না। ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস সেক্টরে করবে, কারণ হচ্ছে 20,000 পিসের জন্য আমি একটা প্যাটার্ন সেট করেছিলাম, এই প্যাটার্নটা কেউ কপি করলে আমি যে ওকে কেস করতে পারবো যে তুমি এটা করতে পারো না। কিন্তু আমাদেরটার ক্ষেত্রে তো এটার আসলে বুটিক ব্যবসা বা যেগুলো আমরা খুব পার্সোনালি আর্টিস্ট মানে আর্টসি পিস আমরা বের করি, সেটাতে কিন্তু এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। সো এই জায়গাটাতে এই টানাপোড়েন আই এম শিওর যে বিশ্বজুড়েই আছে। কপি তো থাকবেই। আমরা ব্যাংককে গেলে ফুটপাতে দেখি লুবুটান বিক্রি করছে, সেই লুবুটানের কারণে তো আসলে রিয়েল লুবুটান নষ্ট হচ্ছে না, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের জাম্পটা, আমরা তো গ্র্যাজুয়ালি হঠাৎ করে দেখছি অনেক হাজার হাজার উদ্যোক্তা, হাজার হাজার ডিজাইনার, হাজার হাজার শিল্পী। আরে ভাই, চারুকলা থেকে প্রত্যেক বছর আমরা বেরই হই 80 জন করে, তো পুরো বাংলাদেশ জুড়ে এত শিল্পী হয়ে যাচ্ছে কিভাবে? মানে এই যে সার্টিফিকেশন বা আপনি নিজেকে যে বলবেন আমার শিল্পী বলতে, কিন্তু আমার বয়সের আমি লাস্ট 5-6 বছর ধরে বলা সাহস করছি, বিকজ এত সহজ না তো আপনি নামের পেছনে একটা জিনিস বলে ফেলবেন। হ্যাঁ, সেইটার সাথে আজকে প্রোগ্রামের আমি আবার ওই জায়গাটাকে কানেক্ট করি যে আমরা তো স্বপ্ন নিয়ে কথা বলছি। এই জায়গায় আমরা, আমার মনে হয় যে আমরা স্বপ্নটা এরকম জায়গায়, আমরা আজকে প্রোগ্রামটায় কথা বলেছি এরকম জায়গায়। সো ব্যাকফুটে যে দেখা উচিত যে কোনটাকে আসলে আপনি স্বপ্ন বলতে পারবেন এবং কখন আপনি নিজেকে একটা নেমিংয়ের আন্ডারে আনতে পারবেন, রাইট? এই দুটো কিন্তু খুবই একই সাথে, মানে সাইমালটেনিয়াস একটা কনসেপ্ট, যে আমি বলছি আমার স্বপ্ন এটা, আমি শিল্পী, আচ্ছা আমার প্রোডাক্ট এটা। এই তিনটার যে মিশেল, এইটার ভিতর তো আমার আসলে একটা শ্রম আছে। এখন যে বলছে ডিজাইনার, সে শুনিয়ে আসলে সে পড়েছে এখানে, সে বলছে শিল্পী, ও আসলে বিক্রি করে কিনে এনে শাড়ি। সো এই মেসটা তো হতে দেওয়া যাবে না। সেখানে কাউকে না কাউকে ফিল্টার করতে হবে, না হলে তো সবাই হারাবো। এখানে কিন্তু আমি কম্পিট করছি না, কেউ আমার থেকে বেশি টাকা পেয়ে যাচ্ছে, এই জায়গায় কিন্তু স্ট্রেস আমাদের নাই। আমাদের স্ট্রেস হচ্ছে যেই জায়গা থেকে আমরা শিক্ষাটা নিয়ে আসছি, যেই আলো দিয়ে আলোকিত হচ্ছি, যেখানে স্বপ্নের কথা বলতে পারি, অ্যাম্বিশনের কথা বলতে পারি, এই পুরো প্রসেসে একটা স্বচ্ছ প্রসেস থাকতে হবে। এখানে আপনার নিজের বিবেক বলেন, সত্য, এথিক্স বলেন, প্রত্যেক প্রফেশনের একটা এথিক্যাল জায়গা আছে, এইটাকে একটু নার্চার করতে হবে। এটা আমার সবসময় মনে হয়। একদম একদম সত্যি কথা। এমনকি রাইটারদেরও কথা বলি, যারা হয়তো একটা কিছু মাথায় আসছে, হ্যাঁ, লিখেছে কনসেপ্ট, এইটা যে কত তাড়াতাড়ি চুরি হয়। হ্যাঁ, মানে আমার হাজবেন্ডের সাথে এরকম হয়েছে। সো খুব সুন্দর একটা কনসেপ্ট, ও এত ক্লোজ একজন মানুষকে শুনিয়েছে, কারণ তারা দুজনে মিলেই কাজটা করবে হয়তো। এত ক্লোজ একজন মানুষকে শুনিয়েছে, সেই মানুষ 3 মাস পরে বলে, মানে ওকে বলে যে একটা ভুল হয়ে গেছে, আমি এটা এক জায়গায় শুনিয়ে ফেলেছি, ওরা পছন্দ করেছে, তো ওরা ধরে নিয়েছে সেই ফ্রেন্ডটারই কনসেপ্ট। হ্যাঁ, ওরা এখনো পর্যন্ত জানে না কনসেপ্টটা কার। সো আমি বললাম যে নেক্সট টাইম থেকে এরকম কিছু, এই যে স্বপ্ন, হ্যাঁ, স্বপ্নের গুরুত্ব, তার লেখালেখি মানে কোন কনসেপ্ট আসলেই সে হয়তো আমাকে বলছে বা রেকর্ড করে রাখছে বা লিখছে। সো দেখা যায় বাধাগুলো যখন আসে তখন কিন্তু আসলেই মন ভেঙে যায়, কারণ একটা স্টোরি লাইন, হ্যাঁ, অনেক টাফ, কিন্তু একটার পর একটা স্টোরিটার বিগিনিং, এন্ডিং, মিডল, তাই না, অনেক কিছুই ভাবতে হয়, অনেক কিছুই ভাবতে। সো এটা যখন কেউ চুরি করে ফেলে তো ফেলে এবং বানিয়েও ফেলে,
তখন কেমন লাগে? খুবই খারাপ লাগে। হ্যাঁ সেম এই যে এই জিনিসগুলো আসলে খুব রিলেটেড সবকিছু, মানে আপনি ক্রিয়েটিভ কিছু করবেন, এত শ্রম দিয়ে করেছেন, এত কষ্ট করে করেছেন, আসলে এটা কপি হয়ে যাচ্ছে অন্যান্য ভাবে, অন্যদিকে চলে যাচ্ছে, এবং কপিটা কি সস্তা কপি হচ্ছে। হ্যাঁ আপনার মতো করে আমি মনে করি আপনার মতো করে বা আপনার মতো করে কেউ এক্সাক্ট জিনিসটা না। হয়তো বা দিতে পারবে হয় না, না, তাই না? সম্ভব না। আমরা আরো আড্ডা দিব, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা অনেক জমে গেছে এবং জুমে অনেক অনেক পরে, অ্যাকচুয়ালি সবাই মনে হয় ব্যস্ত ছিল অনেক বেশি, জুমে বন্ধুরা জয়েন করে ফেলেছেন, মাত্র এখন আপাতত 3 জনই আছেন। আচ্ছা, রেবেকা আপুর কাছে চলে যায় কথা না বাড়িয়ে, কারণ এখন আমাদের একদম শেষ পার্টে আছি আমরা। রেবেকা আপু। হ্যাঁ নাদিয়া আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোজা অনেক ধরেছে মনে হয় আপনাকে, চেহারা দেখে বোঝা যাচ্ছে। প্রচন্ড টায়ার্ড, আমি জার্নি করছি তো প্রচন্ড টায়ার্ড। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে কি, মানে রোজার দিন তো একটু কাইল লাগে, সারাদিন অফিস করে বাসায় এসে স্বপ্নগুলো হচ্ছে কি এরকমই, আমাদের এভাবেই চলতে থাকবে, সংগ্রামের মধ্যে স্বপ্ন এই কথা পূরণের জন্য সত্যি। শেষ অবধি চেষ্টা করে যাব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমাদের স্বপ্নগুলো ছোট্ট ছোট্ট স্বপ্ন, এই ছোট্ট ছোট্ট স্বপ্নের মধ্যে জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং স্বপ্ন না থাকলে জীবন চলবে না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা করতে হবে, এবং বাহ। সেটা সুন্দর সত্যর পথে একদম। সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে হবে। এতটুকুই বলে ধন্যবাদ, সবাই বলুন। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, রুমাপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমাকে বলছে যে আমার নাদিয়া আন্টি, তো আমার করে বল। হ্যাঁ হ্যাঁ, তোমার নাদিয়া আন্টি, আবার লজ্জা পাচ্ছে একটু করে। আচ্ছা আপু রুমাপা, বলো। আপনার কাছ থেকে শুনতে চাই এই যে স্বপ্ন পূরণের যে গুরুত্ব, হ্যাঁ আমরা অনেক সময় দেই, অনেক সময় দেই না, অনেক সময় নিজের স্বপ্নটাকে আসলে একদিকে ফেলে রাখি, হ্যাঁ পরিবারের অন্যদের স্বপ্নগুলো পূরণ করতে চাই, সব সময় মহান হতে চাই। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, নিজের স্বপ্ন কি একদিকে রেখে দিয়েছেন, নাকি পূরণ করার ইচ্ছে আছে এখনো পর্যন্ত? না না আপু, আমি যেটা স্বপ্ন দেখি আমি হচ্ছে পূরণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে হয় বা পরে বা করতে, কারণ আমি যেটা স্বপ্ন দেখি ভাবি যেটা করব, হয়তো তারা মানে সাথে সাথে করতে পারি না, কিন্তু ধীরে ধীরে চেষ্টা করি, মানে আমি সৎভাবে মানে সবকিছু করতে চাই। আর আমি একটা বলতে চাই যে তুমি বললা না একদিন তোমার আপনার স্বপ্ন কি হচ্ছে বাক্সে বন্দি করে রাখছেন, আমি তো উদ্যোক্তা শুরু করলাম। হ্যাঁ। মানে শুরু করছি, সবাই তো বাহ। মেয়েদের কাপড় নিয়ে বিজনেস করে, তো আমি ভাবলাম সবাই তো মেয়েদের নিয়ে করে, আমি একটু ছেলেদের নিয়ে করি, এই জন্য ছেলেদের পোশাক নিয়ে কাজ শুরু করলাম রিসেন্ট। বাহ বাহ, চমৎকার, ছেলেরা খুব খুশি হয়ে যাবে শুনে। না আসলে এটা বলে অনেকে, খালি মেয়েদের কাপড়, খালি মেয়েদের কাপড়, কেউ ভাবে না। যাক, আপনি ভেবেছেন। আচ্ছা, ফারহানা আপুর কাছে যাই। মিষ্টি আপু, ফারহানা মিষ্টি আপু বলেন। তাড়াতাড়ি। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, আর শুভ সন্ধ্যা। আর স্বপ্ন পূরণের কথা যেটি আসছে, যে কথা হচ্ছে, স্বপ্ন এবং আশা তো মানুষকে বাঁচিয়ে রাখে। তো স্বপ্ন এবং আশা যেহেতু মানুষকে বাঁচিয়ে রাখে, নিশ্চয়ই আমরা সেটার পথে হাঁটি এবং সেদিকেই ধাবিত হই এবং সেটা নিয়ে চিন্তা করি। তো প্রত্যেকটি মানুষের এক এক ধরনের স্বপ্ন এবং এক ধরনের আশা থাকে। সবারই স্বপ্ন, এক একজনের স্বপ্ন এক এক রকম, কারোর সঙ্গে হয়তো কারো মেলে না। কিন্তু যে যেটা নিয়ে আমরা স্বপ্ন দেখি সেটা বাস্তবায়নের জন্য লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রেখে সৎ পথে, একটু আগে আমাদের রেবেকা আপু বললেন যে সৎ পথে যদি আমরা এগোই, নিশ্চয়ই সে স্বপ্ন পূরণ হবে বলে আমি মনে করি। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ ধন্যবাদ আপা। নার্গিস আপা। ধন্যবাদ আপু। হ্যাঁ নার্গিস আপা, আনমিউট করতে হবে। হ্যাঁ আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। এই যে আজকে তো সবাই সবার স্বপ্ন নিয়ে কথা বলছে, স্বপ্নের গুরুত্ব আসলে অনেক 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 গুরুত্ব আমাদের জীবনে স্বপ্নের। সো আপনার কাছ থেকেও শুনতে চাই, আপনার স্বপ্ন সব পূরণ হয়ে গেছে নাকি এখনো বাকি আছে? আসসালামু আলাইকুম। না, স্বপ্ন তো প্রতিদিন আসে, আসে না? এক একটা দিন আসে, প্রতিদিন স্বপ্ন আসে। স্বপ্ন দেখতে ভালোবাসি। হ্যাঁ। স্বপ্ন যদি বলা যায় এমের কথা, যে আমি বড় হয়ে কি হব, ওই টাইপের, তা বড় তো হয়ে গেছি, আর কত বড় হব। আর কত বড় হবেন? অনেক বড় হয়েছেন, বলেন এখন।
এখন তো মনে করেন ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ে সবকিছু নিয়েই এখন স্বপ্ন। এগুলোকে মনে হয় যে আমি যতদিন বাঁচবো আমার পরিবেশটাকে আমি ভালো রাখার চেষ্টা করব, আমি চেষ্টা করব মানুষের পাশে কিছু হলেও আমি কিছু করতে। আর যেন 40টা মানুষ আমি যেন মরার পরে যে বলে যে হ্যাঁ মানুষটা মেয়েটা ভালো ছিল। 40টা? 40 জন হলে বেস্ট। 40টা? কিনা আচ্ছা, আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপে কিন্তু অনেক নারী আছে, অনেক বন্ধু আছে। সো 40টার উপরে বলবে, হ্যাঁ হয়ে যাবে, তাই না রেবেকা আপু? হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগলো এই যে আমাদের সাথে প্রতিদিন আমাদের বন্ধুরা যখন এখানে এসে নিজেদের কথাগুলো বলে, আমরা কিন্তু অনেক কিছু শিখি। হ্যাঁ, আবার ওরাও কিন্তু আমাদের এই যে আপনাদের কাছ থেকেও অনেক কিছু শিখছে। এই যে এক্সচেঞ্জিং অফ নলেজ, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু খুব বেশি সুন্দর আমার কাছে, তাই না? একদমই। হ্যাঁ, আপনি যদি কাউকে কোনো অ্যাডভাইস দিতে চান, যেমন স্বপ্ন তো পূরণ করার জন্য অনেকে আসলে চেষ্টা করে, অনেকে করতে পারে, অনেকে করতে পারে না, অনেক বাধা আসে। একটু আপনার কাছ থেকে শুনতে চাই আমাদের সব বন্ধুদের জন্য, এই যে বাধাগুলোকে আসলে কিভাবে মোকাবেলা করবে, কিভাবে নিজের সামনের দিকে এগিয়ে যাবে, একটু যদি বলেন। স্বপ্নের কথা যখন আমরা ডিসাইড করব বা আমরা যখন ভাববো যে স্বপ্নটা কি, আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের উত্তরেই কিন্তু বাধা বিপত্তি কত দূর আসবে কি না আসবে হিসেব নিকেশটা করে ফেলতে পারলে খুব ভালো হয়। আমরা যেটা করি যে আমরা ভাবি যে স্বপ্ন মানে হচ্ছে ফেরি টেল, মানে আমি যে কোনো জিনিস ভেবে ফেলবো, কিন্তু যে কোনো জিনিস ভাবার মানেই হচ্ছে আমার রিস্ক ফ্যাক্টরটা বাড়লো। তো আমার কাছে আমার ব্যক্তিগত জীবন এবং আমার কর্মস্থল সব জায়গাতেই আমি যেটা ভেবেছি বুঝতে পারি সেই জায়গা থেকেই বলবো। অ্যাডভাইস দেওয়ার তো কোনো অপশন, কোনো জায়গা আমার নাই বা কারোরই থাকা উচিত না। সবাই ওনারা যে জয়েন করেছেন, আপনার সাথে কথা বলছি, তানিয়া আমার বন্ধু, হয়তো বা আমার বন্ধুরা শুনছে, এই একটা জায়গাতেই কথা, সেটা হচ্ছে আমি যেটাকে সামনের দিকে তাকাচ্ছি সেটাকে যাওয়া পর্যন্ত যেই পথটা, এই পথটা আমার জন্য কিনা, আরেকজনের পথ দেখে বিবেচনা না করা। অ্যাট দ্য সেম টাইম ওই পথে যা যা ব্রেকারগুলো আসবে সেগুলো আমার ক্যাপাসিটি আছে কিনা সেগুলোকে ওভারকাম করার। আর যদি আমি এর বাইরে থার্ড পয়েন্ট হচ্ছে যদি আমি চ্যালেঞ্জ নিতে পারি যে আমি জানি না আসলে সেখানে পথটা কতটুকু দুর্গম, চ্যালেঞ্জ যদি নিতে হয় তাহলে সেই পরিমাণ সাহস নিয়ে সেই পথেই যেতে হবে। সো স্বপ্ন মানে বাধা আসবেই, কিন্তু বাধা আসলে আমরা সবসময় খুব সংগ্রাম, শেষটাকে আমরা যখন খুব সাকসেসের পরে যে আমরা সবসময় নারী দিবসে আমি দেখেছি খালি বলে যে সংগ্রামের গল্প বলো, আমি সব জায়গায় যে বলি ভাই সংগ্রাম তো করে আসছি, সাকসেসটা শোনেন, সো দ্যাট ইউ ক্যান অলসো বি গেট ইন্সপায়ার্ড রাদার দেন আচ্ছা সংগ্রাম, এই সংগ্রাম তো এটা তো আমি ইন্সপায়ার করতে পারবো না। সো ওই চ্যালেঞ্জ এবং পথ আমাকে কতটুকু দুর্গম, কতটুকু সাহস রাখি এবং ওটাতে পৌঁছানোর জন্য আসলে আমার নিয়তটা বা আমার টার্গেটটা আমি আসলে কিভাবে দেখছি, শক্তিটা কিভাবে সঞ্চালিত হচ্ছে, এই শক্তির সঞ্চালনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আমার একটা মানে কথা খুব সবসময় বিরক্ত লাগে, সেটা হচ্ছে যে অসহায় নারী উদ্যোক্তা। আচ্ছা অসহায় মানে কেন? হ্যাঁ মানে এটা আমি আসলে বুঝি না। হ্যাঁ আমার নিজেরও রাগ ওঠে যখন শুনি অসহায়, সব সময়। হ্যাঁ অসহায় নারীদের সাথে কেন সেটাই, এই কথাগুলো আমার খুব বিরক্ত লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে স্বপ্ন আসলে আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি নিজের, মানে আমি কতটুকু করতে পারবো এটার জন্য। যেমন আমি স্বপ্ন দেখলাম কিন্তু আমি বসে রইলাম, তাহলে কিন্তু হবে না। এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমার আসলে কি কি স্টেপ নেওয়া দরকার সেটা কিন্তু জানতে হবে। অনেকে আমি দেখেছি যে আমরা স্বপ্ন দেখার পরে চিন্তা করি এটার মধ্যে কেন পারবো না, হয়তো বা আমার এটা নাই ওটা নাই এটা নাই। আমি সবসময় চিন্তা করি আমার কি আছে, সো আমি পজিটিভ দিকটা দেখার চেষ্টা করি যে আমার এটা আছে, এটাও অনেকের কাছে হয়তো বা নাই। তো আমি ট্রাই করে দেখি, আমি আসলে ট্রাই করতে সবসময় খুব পছন্দ করি। এবং আমার বলবো আমি আমার ক্যারিয়ার বা অন্য সব কিছুতেই আমি স্বপ্ন দেখার সময় কখনো চিন্তা করি না যে আমার স্বপ্নটা কেউ একজন হেল্প করবে।
মানে আমার ফ্যামিলি থেকে কেউ হেল্প করবে বা আমার কোনো বন্ধু হেল্প করবে বা কেউ হেল্প করবে। আমার সব সময় মনে হয় আমার স্বপ্ন এটা আপনাকেই আমি পূরণ যেভাবে করতে দেখব হবে। সেটা পৃথিবীর আর কেউ বুঝবে না, ইভেন আমার একদম। ফ্যামিলির মেম্বারও বুঝবে না। সো আমার স্বপ্ন এটা আমার, এবং এটা আমারই পূরণ করতে হবে, এবং কি ওয়েতে পূরণ করতে হবে সেটা আমারই জানতে হবে। একদম So, অন্য কোনো একদম বাধা সত্যি এখানে কথা। আসলে আসলে আমি খুব সুন্দর ই করি না। বলেছেন। আমাদের সময়ও একেবারে শেষের দিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অ্যাটলিস্ট শেষের দিকে এসে আপনাদের নিজেদের গল্প শোনাতে পেরেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের সাথে আপনার সাথে কথা বলে খুবই দারুণ ভালো লাগলো। লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।